দেখো কি বলছে, এই কাইজেনের প্রবলেমটা আমরা আগেই করেছি। কাইজেনের কি হয় মানে সেটা আমরা আগে করেছি। কারণ মনে আছে কাইজেনটা কি ছিল? না স্যার, একটু বলে দিন। অ্যাকচুয়ালি কাইজেন একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে যে কোনো কাজে মানে যে কোনো জিনিসের উপরে তুমি যদি কোনো বিজনেস করো বা কারোর সাথে কমিউনিকেশন করো বা পড়াশোনা করো, কাইজেন হচ্ছে একটা প্রসেস যেই প্রসেসের মাধ্যমে নিজেকে কন্টিনিউয়াস ইমপ্রুভ করা যায়। মানে আমরা কি করি, প্র্যাকটিস করে ইমপ্রুভ করি, সেরকম কাইজেন একটা মেথড যেই মেথডের মাধ্যমে নিজেকে কন্টিনিউয়াস ইমপ্রুভ করা যায়। তাহলে কাইজেন কি না, কাইজেন একটা মেথড যার মাধ্যমে কি হয় না, নিজেকে কন্টিনিউয়াস ইমপ্রুভ করা যায়। তারপরে কি বলেছে, দেখো এটা কিন্তু আমরা কমিউনিকেশনে করছি, উপরে এমসিকিউ বলেছে। আচ্ছা এটা কোনটা হলো এটা? তারপরে বলছে চুজ দ্য কারেক্ট কনটেক্সট ইন দ্য গিভেন এক্সপ্রেশন ইন এ গ্রুপ ডিসকাশন। আচ্ছা কোশ্চেনের অ্যান্সারগুলো দেখা যাচ্ছে বলে হয়তো তোমরা ভাবতে সময় পাচ্ছ না, আমি এ করে দেবো এবার থেকে। দেখা যাচ্ছে তো? একটু জুম করে দিচ্ছি। হ্যাঁ শুধু স্যার। শুধু কোশ্চেনটাই আসবে এবারে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলেছে চুজ দ্য কারেক্ট কন্টেক্ট, এক্সকিউজ মি, আই উড। এখানে কথা বলার সময় আমরা বলি না যে কি বলতে পারি, যে আই উড ইন্টারেপ্টিং, এগ্রি, সামারাইজিং, এমফাসাইজিং এ পয়েন্ট। এই কথাটা আমরা কখন বলে থাকি সেটা জানতে চেয়েছে। ইন্টারেপ্ট করার অর্থ কি না, ইন্টারেপ্ট করার কথা মানে ধরো আমি কিছু বলছি, তোমরা আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলে স্যার এটা কি, এই যে আমার কথা বলার মাঝে তোমরা কথা বললে এটাকে ইন্টারেপ্ট করা বলো। এগ্রিন মানে সম্মতি জানানো, সামারাইজিং মানে কোনো একটা বড়ো জিনিসকে ছোট করে বলা, আর এমফাসাইজ করা মানে বড়ো করে বলা। তো আমরা কখন এই কথাটা বলি, এক্সকিউজ মি, আই উড, কী হবে বলো? স্যার মাঝে বলাটা ইন্টারাপ্টিং। ইন্টারেক্টিং মানে আমরা যদি কারো কথার মাঝে কথা বলতে চাই, মানে কোনো একটা ডিসকাশান হচ্ছে, তোমরা হয়তো গ্রুপ ডিসকাশান করছো, তো গ্রুপ ডিসকাশানে তো একজন করে বলবে, তো একজনের কথার মাঝে যদি তোমাকে কথা বলতে হয় তুমি কি বলবে না, এক্সকিউজ মি, আই উড ইন্টারেক্টিং দিয়ে তুমি বলা শুরু করবে। তো এটা হচ্ছে কমিউনিকেশনের একটা ম্যানার, যে এক্সকিউজ মি, আই উড ইন্টারেক্টিং করে শুরু করতে হয়, ঠিক আছে? আচ্ছা তারপরে 3 নম্বরে চলে আসি। কি বলেছে না, কমিউনিকেশন দ্যাট ইনভলভস এক্সচেঞ্জিং ইনফরমেশন উইদাউট ইউজ অফ ওয়ার্ডস। এটা কি হবে বলো? বলেছে যেই কমিউনিকেশনে শব্দের ব্যবহার হয় না, উইদাউট এক্সচেঞ্জিং ওয়ার্ড মানে শব্দ কথা না বলেই যেই কমিউনিকেশন হয় তাকে কি ধরনের কমিউনিকেশন বলে? স্যার নন ভার্বাল। নন ভার্বাল। নন ভার্বাল কমিউনিকেশনের একটা এক্সাম্পল দাও। স্যার ইশারাতে। ইশারা তো হবে, একটা ইশারাও হবে, একটা কমন ডেলি লাইফ না স্যার। এক্সাম্পল দাও। আমি বলেছিলাম। স্যার এই স্যার হাত নাড়িয়ে। আর বাকিরা ভাবো একটু যে কোথায় যে কিছু না বলেই অনেক কিছু কাজ করিয়ে দেয়। বলেছিলাম আমি ট্রাফিক লাইটে, রাস্তায় যেই ট্রাফিক লাইট রেড হয়ে যায় সঙ্গে সঙ্গে সব গাড়ি দাঁড়িয়ে যায়, কিন্তু কিছু কি বলতে হয়? কিছু বলতে হয় না, অটোমেটিক গাড়ি দাঁড়িয়ে যায়। তাহলে এটা কি এক ধরনের নন ভার্বাল কমিউনিকেশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর বাকিরা কি করছে, বাকিরা কথা বলছে না কেন, ঘুমিয়ে গেছে নাকি? ডেডিকেশন টু এ পার্টিকুলার ওয়ার্ক, কোনো কাজের প্রতি যদি তুমি ডেডিকেট থাকো, সমর্পিত থাকো, তখন সেটাকে কি বলা হয়? কনফিডেন্স, কমিটমেন্ট, ইন্টেলিজেন্স না ইন্টিগ্রিটি? কনফিডেন্স না বলে? স্যার কনফিডেন্স। না, কনফিডেন্স হচ্ছে কি না, যে তোমার উইলিং পাওয়ারটা, না সরি উইলিং পাওয়ার নয়, যে তোমার মধ্যে অ্যাকচুয়ালি উইলিং পাওয়ার বলতে যে তোমার মনে হচ্ছে, এটা তোমার সেন্সটা, যে তুমি কনফিডেন্ট যে আমি এই কাজটা করে নেব। কিন্তু বলেছে ডেডিকেশন টু এ পার্টিকুলার ওয়ার্ক মানে
একটা তুমি কোনো কাজ করছো যে আমি এটা করবই, ডেডিকেট হয়ে আছো তুমি, সেটাকে বলে কমিটমেন্ট। মানে তুমি কমিটেড হয়ে আছো সেই কাজটার প্রতি, ঠিক আছে? ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, আর ইন্টিগ্রিটি মানে একসাথে জমা হওয়া, সমবেত হওয়া। আর কনফিডেন্স হচ্ছে যে না আমি এটা পারবো, এই পারবোটা হচ্ছে কনফিডেন্স, আর আমি এটা করব এটা হচ্ছে আমার কমিটমেন্ট। বুঝতে পারলে কমিটমেন্ট কাকে বলে? যে তুমি এই কাজটার প্রতি কমিটেড। মানে ধরো না তুমি একটা প্রজেক্ট করছো, তো আমি বললাম তুমি এই প্রজেক্টটা করতে পারবে, তুমি বললে হ্যাঁ পারবো, যে তোমার মধ্যে কনফিডেন্স আছে, তুমি বলেছো পারবো, কিন্তু তোমার কাজটা হচ্ছে না, তুমি তখন এটা আমি আজকে করেই ছাড়বো, মানে আমাকে এটা করতেই হবে, এরকম টাইপের ব্যাপার। যে আমি এই কাজটার প্রতি কমিটেড আছি, যে আমি আইটিআইয়ের প্রতি কমিটেড আছি। বোঝা গেল কমিটমেন্টটা কি? না ডেডিকেশন টু এ পার্টিকুলার ওয়ার্ক। আচ্ছা, তারপরে একই কোশ্চেন দিয়েছে। আচ্ছা, তারপরে বলছে এক্সপেনশন অফ এসএমএস। এসএমএস এর ফুল ফর্ম কি? এগুলো আসে এই কোশ্চেনগুলো। শর্ট মেসেজ সার্ভিস। মেসেজ। হ্যাঁ, শর্ট মেসেজ সার্ভিস, এগুলো কিন্তু আসে। এই শর্ট ফর্মগুলো সব নোট করে রাখবে। আচ্ছা, মেথডটা হয়ে গেল। তারপরে বলছে ফর স্মার্ট গোল। এই স্মার্ট গোল্ডের এসটা কিসের উপরে কাজ, মানে এস দিয়ে কি লেখা হয়? তোমরা স্মার্টের ফুল ফর্মটা লিখে নাও, স্মার্টের ফুল ফর্মটা লিখে নাও। এস ফর স্পেসিফিক, এস ফর স্পেসিফিক, এই যে এটা। এম ফর মেজারেবল, এ ফর অ্যাচিভেবল, অ্যাচিভেবল, আর ফর রিলেভেন্ট, আর টি ফর টাইম বাউন্ড। না কোনো একটা যদি তুমি কাজ করতে চাও, তাহলে তোমাকে একটা তোমার গোল ঠিক রাখতে হয়, যে আমার এই লক্ষ্যটা থাকবে, আমি এইভাবে কাজটা করব। সেই গোলটাকে ঠিক করার জন্য এই স্মার্টকে কাজে লাগানো হয়। তার মানে কি, সবার প্রথমে স্পেসিফিক, তোমাকে কাজটাকে স্পেসিফিক করতে হবে যে আমি কি করব। তারপরে কি করতে হবে? মেজারেবল, যে তোমাকে মেজার করতে হবে যে কতটা পরিমাণের করব। তারপরে হচ্ছে অ্যাচিভেবল, মানে সেটাকে আদৌ অ্যাচিভ করতে পারবো না পারবো না। তারপরে হচ্ছে রিলেভেন্ট, যে কাজটা রিলেভেন্ট না ইরিলেভেন্ট। আর তারপরে হচ্ছে টাইম বাউন্ড, যে কত সময়ের মধ্যে করতে হবে। এই জিনিসগুলোকে যদি তুমি তোমার গোল পূরণের জন্য কাজে লাগাও, তাহলে তোমার গোলটা সহজে পূরণ হ্যালো হবে। স্যার, হ্যাঁ বলো। কথাগুলো কেটে কেটে আসছে। আচ্ছা, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এবার শোনা স্যার যাচ্ছে। ঠিকই হ্যাঁ, আমি স্যার বলছি। ওর ইয়ের প্রবলেম হতো। আচ্ছা আচ্ছা, এস ফর স্পেসিফিক, মানে কোনো কাজ, কোনো গোল যদি তোমরা ফিক্সড করো, সাপোজ যে ধরে নাও যে তোমাদের কারো গোল আছে যে আমি 2 বছর পরে আমি একটা কোনো পরীক্ষা করব, কিংবা কেউ হয়তো যে এক্সপো দেবে, তার আমি 2 বছর, এই 1 বছরের মধ্যে আমাকে যে এক্সপোটা লাগাতে হবে। তো সেক্ষেত্রে কী করবে? না তোমাকে আগে স্পেসিফিক গোল করতে হবে। না তুমি বললে আমি একটা কিছু পরীক্ষা দেবো, কী পরীক্ষা দেবো জানো না, তো সবার আগে তোমাকে ঠিক করতে হবে যে তুমি স্পেসিফিক করলে না তোমার দেবে, যে তুমি যে এক্সপো দেবে। তারপরে হচ্ছে মেজারেবল, তোমাকে মেজার করতে হবে যে এক্সপো দিতে কত সময় লাগবে, কতদিন পরে ফর্ম বেরাবে, কতদিন পরে রেজাল্ট বেরাবে, কতদিন আমার হাতে সময় আছে। তারপরে অ্যাচিভেবল, তোমাকে দেখতে হবে পরীক্ষার মান অনুযায়ী যে ওটাকে আদৌ আমার অ্যাচিভ করার ক্ষমতা আছে, না অ্যাচিভ করতে আমি পারবো না, যে আমি ওইটা আমার অ্যাচিভের বাইরে।
তারপরে আমাকে দেখতে হবে রিলেভেন্ট, যে আমি করব ওটা আমার লাইফে কাজে লাগবে তো, আদৌ রিলেভেন্ট তো আমার সাথে। আমার ইন্টারেস্ট আছে আর্টসে, আমি করে নিচ্ছি যে এক্সপো, সেরকমটা নয়। তারপরে হচ্ছে টাইম বাউন্ড, যে আমার কাছে কত সময় আছে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। তো এই জিনিসগুলোকে যদি আমি এক জায়গায় করতে পারি, যে কোনো গোলকে স্মার্টলি হ্যান্ডেল করতে পারো। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে বলেছে যে একটা গেস্চার আছে যেটাকে বলে বাইটিং নেলস, মানে নিজের নখ কাটা। তো এই সরি, নিজের নখকে আর কি অনেকে খায় না, দাঁত দিয়ে কাটে না, তো ওইটার মানে কি, মানে কেউ যদি তার নখকে দাঁত দিয়ে কাটছে তার মানে কি বোঝায়? যে বোরডম, ইনসিকিউরিটি, কনফিডেন্স, না ডিফেন্সিভনেস? যে সে কোনো কাজে বোর হয়ে গেছে, না সে কোনো কাজে ইনসিকিওর আছে, না তার মধ্যে প্রচুর কনফিডেন্স আছে, না ডিফেন্সিভনেস আছে? কোনটা বোঝায় বলো? স্যার বিজনেস। হ্যাঁ হ্যাঁ, ডিফেন্সিভনেস মানে হচ্ছে যে তুমি কোনো কিছুরও ভয়ে আছো, যে তোমাকে ডিফেন্স করতে হবে, এরকম ব্যাপার। অ্যাকচুয়ালি দেখবে তারাই করে যারা কোনো জিনিস নিয়ে ইনসিকিওর, মানে কি আদৌ কাজটা পারবো কি পারবো না, টেনশনে আছে যারা খুব বেশি, তারা দেখবে ওই নখটা কাটে। যে তারা কাজ নিয়ে ইনসিকিওর হয়ে আছে, যে তাদের মানে তাদের নিজেদের কাজের সিকিউরিটি নেই, কিংবা ভয়ে আছে, এরকম টাইপের বলতে পারো। যারা ইনসিকিউরিটির মধ্যে থাকে তারা তাদের মানে তাদেরকে বোঝায় যে বাইটিং নেলস দিয়ে এটা শো করে ইনসিকিউরিটি। কোথাও যদি বাইটিং নেলস লেখা থাকে সেটা এই ইনসিকিউরিটিকে শো করবে। আচ্ছা, তারপরে আবার একটা গেস্টার দিয়েছে, কি বলেছে না, ব্রিস্ক অ্যান্ড ইরেক্ট ওয়াকিং। ব্রিস্ক অ্যান্ড ইরেক্ট ওয়াকিং মানে এগুলো এক ধরনের এই নীতি কথার মতন আর কি, না ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট যাকে বলে আর কি। এটা দিয়ে কি বোঝায়? বলো, দেখে কি মনে হচ্ছে? স্যার কনফিডেন্স। আচ্ছা, ব্রিস্ক মানে কি আর ইরেক্ট মানে কি? ব্রিস্ক মানে আর কি তাড়াতাড়ি, আর ইরেক্ট মানে হচ্ছে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে, মানে দ্রুত কোনো একটা সরু জায়গা দিয়ে হাঁটাটাকে ব্রিক্স অ্যান্ড ইরেক্ট ওয়াকিং বলে। মানে কারা কোনো সংকীর্ণ জায়গার মধ্যে দিয়ে বা খাড়া জায়গার মধ্যে দিয়ে হাঁটতে পারে না, যাদের মধ্যে কনফিডেন্স আছে। তোমাকে যদি একটা ছাদের ওই সরু রেলিংয়ের মধ্যে দিয়ে, মানে এর কী বলে ওটাকে, দেওয়ালের মধ্যে দিয়ে হাঁটতে বলা হয়, তো কারা পারবে না, যারা কাজটা করতে করতে অভ্যস্ত। তো এটা একটা নীতি কথা আর কি, ব্রিস্ক অ্যান্ড ইরেক্ট ওয়াকিং, যে কনফিডেন্সকে শো করে। আচ্ছা, তারপরেও একই কোশ্চেন দিয়েছে। এবার দেখো, গোলস আর ক্যাটাগরাইজড অ্যাজ, যে গোলকে কী কীভাবে ভাগ করা হয়? গুড গোল, ব্যাড গোল, না ইনার গোল, আউটার গোল, ইনস্টিংক্ট গোল, এক্সটিংক্ট গোল, না শর্ট টার্ম গোল, লং টার্ম গোল? আমরা এটা নিয়েও কথা বলেছি যে আমরা যে কোনো গোল যখন ঠিক করব দু রকমভাবে ঠিক করা যায়। একটা হচ্ছে যে শর্ট টার্ম গোল, আর একটা হচ্ছে লং টার্ম গোল। তার মানে কি, আমি ঠিক করতে পারি যে আমি আজকে সারাদিন কি করব। প্রতিদিন রাতের ঘুম থেকে ওঠার পরেই আমি গোল ঠিক করে নিলাম যে আমি প্রথমে ক্লাস করব, তারপরে হোম টাস্ক করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে আবার একটু পড়াশুনো করব, তারপরে খেলতে যাব, যে এগুলো হচ্ছে শর্ট টার্ম গোল। আর হচ্ছে লং টার্ম গোল কি, না আমাকে 1 বছরের মধ্যে আইটিআই করতে হবে, পরের বছরে আমাকে ডিপ্লোমা করতে হবে, কিংবা আমাকে জব পেতে হবে, কিংবা 5 বছর পরে আমাকে একটা গাড়ি কিনতে হবে। এগুলো হচ্ছে লং টার্ম গোল। ঠিক আছে, যে কোনো গোল দুরকমভাবে হয়, শর্ট টার্ম গোল, লং টার্ম গোল। আর গোলকে অ্যাচিভ করা যায় কোন মেথডের মাধ্যমে বা কোন প্রসেসের মাধ্যমে? বলো। স্মার্ট। 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 আচ্ছা, আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে গোলসটা বুঝতে পারলে, হ্যাঁ স্যার। গোলসকে আমরা কীভাবে ক্যাটাগরাইজ করি, মানে ভাগ করি আর কি। আচ্ছা, আবার একই কোশ্চেন দিয়েছে, গোলস আর আচ্ছা, ওখানে বলছে ক্যাটাগরাইজড করছি, এখানে বলছে ক্লাসিফাই করছি। কীভাবে ক্লাসিফাই করছি আর ক্যাটাগরাইজড করছি তোমাদেরকে এটা জিজ্ঞেস করতে হতো।
দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি? ওখানে বলেছে ক্যাটাগরাইজড অ্যাজ, এখানে বলেছে ক্লাসিফাইড অ্যাজ, মানে দুটোকেই বলে অ্যাকচুয়ালি যে ভাগ করেছে। ওখানে ক্যাটাগরি ভাগ করেছে, এখানে ক্লাসিফাইড করছে, একই জিনিস কিন্তু দুটো। হ্যাঁ, এরকম টার্ম দেখে ঘাবড়ে যেও না, ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপরে বলেছে ইন ফেস টু ফেস কমিউনিকেশন বডি ল্যাঙ্গুয়েজ অ্যাকাউন্টস ফর, যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে ফেস টু ফেস, যেমন তুমি কারো মুখ দেখলেই বুঝতে পারো সে রেগে আছে কিংবা হ্যাপি আছে, না স্যাড আছে, না তার মুড অফ আছে, তোমরা ফেস দেখে বুঝতে পারো না, কিংবা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তার কাজকর্ম দেখে বোঝা যায়। তো তো এই ফেস টু ফেস কমিউনিকেশনের জন্যে বডি ল্যাঙ্গুয়েজ কতটা দায়ী, কত পার্সেন্ট, এটা মনে রাখতে হবে জাস্ট। 55%, ঠিক আছে? ইন ফেস টু ফেস কমিউনিকেশন বডি ল্যাঙ্গুয়েজ অ্যাকাউন্টস ফর 55%, মানে যখন তুমি কারোর সাথে সামনাসামনি কথা বলছো, তার বডি ল্যাঙ্গুয়েজটাই 55% বলে দেবে যে সে আদৌ ঠিক কথা বলছে কিংবা ভুল কথা বলছে, কিংবা সে কীরকম মুডে আছে। তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেই বোঝা যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখো, বলছে ইনস্টিংক্ট মোটিভেশন, মানে মোটিভেশন এখন তো কথার সাথে সবাই বেশ পরিচিত। তো এই মোটিভেশানকেও আবার ক্লাসিফাইড করা যায়, অনেক ধরনের মোটিভেশন হয়। তো তার মধ্যে দু ধরনের হয়, একটা এক্সটিংক্ট, একটা ইনস্টিংক্ট। আমি তোমাদেরকে বারবার বলেছি যে সেলফ মোটিভেশন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা যে বাইরে বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও দেখো, কিংবা আমাদের কথা শোনো, কিংবা তোমাদের বাবা মায়ের কথা শোনো, যে তারা তোমাকে, তোমার স্যারেরা মোটিভেট করে যে না, পড়াশোনা করো, ভালো কাজ করো, যে কোনো কাজ ভালোভাবে করো। এই যে মোটিভেশনাল কথাগুলো বলা হয়, আমরা যেগুলো বলি, এগুলো কিনা এক্সট্রিম, যে আমরা বাইর থেকে তোমাদেরকে বলছি, কিংবা আমরাও যেগুলো শুনি বাইর থেকে শুনি, এক্সট্রিম এগুলো। ইন মানে ইনস্টিংক্ট মানে অন্তর্কালীন, এক্সট্রিম মানে বহিঃকালীন আর কি। এক্স মানে বাইরের দিকে, ইন মানে ভেতরের দিকে, এভাবে মনে রাখবেন। তো বাইর থেকে যে মোটিভেশনগুলো আসে না, ওগুলো শুনি আমরা, আমাদের উপরে ইম্প্যাক্ট করে, কিন্তু ওগুলো লং লাস্টিং হয় না। কী হয় না, 2-3 দিন পরে ভুলে যাই, স্যার কী বলেছিল, ভিডিওতে কী দেখেছিলাম, বাবা মা কী বলেছিল, আবার আমরা আগের মতন কাজ করতে শুরু করে দিই। কিন্তু ইনস্টিংক্ট মোটিভেশন মানে যেটা আমাদের মনের মধ্যে আসছে, যে তোমাকে হয়তো কেউ বলে দিয়েছে যে তুই এটা পারিস না, তো তোমার মনে আছে যে আমাকে এরকম বললো যে আমি এটা পারি না, তো তোমার সব সময় ইচ্ছা থাকবে না আমি এটা করে দেখাবো, আমি এটা করে দেখাবো, আমি এটা। ওই ইনস্টিংক্ট মোটিভেশন কিন্তু চট করে যায় না, ওগুলো কিন্তু অনেক লং লাস্টিং হয়। যতক্ষণ না তুমি কাজটা করতে পারছো, ততক্ষণ তোমার মনের মধ্যে ওটা থাকে। অ্যাকচুয়ালি এগুলো বাস্তবে হয়। তোমাদেরকে এতক্ষণ অবধি কমিউনিকেশন স্কিলে যা কিছু পড়ালাম, এগুলো কিন্তু কোনো মানে নয় যে বইয়ের নলেজ নয়, এগুলো তোমাদের সাথে হয়। তোমরা সবাই দেখেছো যে গোল আমরা সবাই কীভাবে ঠিক করি, যে একটা লং টার্ম, শর্ট টার্ম গোল হয়, সেরকম মোটিভেশন ও ইনস্টিং এক্সটিং হয়, এগুলো আমরা সবাই ফেস করি। তোমরা বেশিরভাগ কোশ্চেন নিজেদের লাইফের সাথে ফেস করাবে, দেখবে। এই যে ডেডিকেশন টু এ পার্টিকুলার, আমরা কোনো কাজে কমিটেড হয়ে যাই, তো এগুলো তো সব নিজেদের লাইফে ঘটছে, শুধুমাত্র টার্মগুলোর সাথে পরিচিত হওয়া। এখানে নতুন করে মনে রাখার কিছু নয়, এগুলো আমাদের লাইফেরই জিনিস, তাই তো? তাহলে ইনস্টিংক্ট মোটিভেশন কী জিনিস আর এক্সটিংক্ট মোটিভেশন কী জিনিস একটু বুঝতে পারলে কীভাবে আসে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তারপরে আসি, বলছে লিসেনিং টু রেলওয়ে অর ফ্লাইট অ্যানাউন্সমেন্ট টিচার্স লেকচার্স কাম আন্ডার। আচ্ছা, রেলওয়ে অথবা ফ্লাইটের ওখানে গেলে, এয়ারপোর্টে গেলে যে অ্যানাউন্সমেন্ট হয়, কিংবা আমরা যে লেকচার দিচ্ছি, এগুলো কী ধরনের, কার আন্ডারে আসছে? প্রথমে তো বলি, আমি তোমাদেরকে একদিন বলেছিলাম যে কমিউনিকেশনের জন্য লিসেনিং হচ্ছে সবচেয়ে বেশি, মানে একটা ইম্পর্ট্যান্ট রোল পাঠ করে। যে কমিউনিকেশন মানে শুধুমাত্র কথা বলা নয়, তার সাথে সাথে কথা শোনা, যেটা তোমরা করো। আমি কি বলছি, আমি স্পিকার, আমি বলে দিচ্ছি, তোমরা লিসেনার, তোমরা শুনছো। তো সেই একমাত্র ভালো স্পিকার হতে পারবে যে ভালো লিসেনার হতে পারবে। তো এই যে লিসেন মানে শোনা, কোনো কিছুকে শোনায়, এটারও অনেক ধরনের ভাগ আছে, যে আমরা কী ধরনের শুনছি। এই তার কিছু ভাগ দেখো, এখানে লেখা আছে ক্রিটিক্যাল লিসেনিং, অ্যাপ্লিকেটিভ লিসেনিং, থেরাপিউটিক লিসেনিং, কম্প্রিহেনসিভ লিসেনিং। তো বলেছে এই যে রেলওয়েতে কিংবা ফ্লাইটের অ্যানাউন্সমেন্টে যে ধরনের, কিংবা টিচার্স লেকচারে যে ধরনের স্পিকাররা কথা বলে, ওই স্পিকারের কথাগুলো যারা শুনছে, তারা কীভাবে কোন ধরনের লিসেনিংয়ের আন্ডারে পড়ছে।
না, সেটা হচ্ছে কম্প্রিহেনসিভ লিসেনিং। কম্প্রিহেনসিভ লিসেনিং বলতে কি বোঝায়, মানে যখন কোনো একটা নিউজ শুনছো সেই নিউজের মাধ্যমে কিংবা যে কোনো একটা তুমি অ্যানাউন্সমেন্ট শুনছো বা যে কোনো একটা কথা শুনছো, যেই কথার মাধ্যমে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, মানে ব্রডলি বলা হচ্ছে। যেমন রেলওয়ে স্টেশনে যদি অ্যানাউন্সমেন্ট হয় তাতে কি বলে যে ট্রেনের নাম্বার, কত নাম্বার প্ল্যাটফর্মে কটার সময় আসবে। ফ্লাইটের ক্ষেত্রেও লেকচারের সময় কি আমি তোমাদেরকে যদি কিছু পড়াই সেইটা সম্পর্কে পুরো জিনিসটা কম্প্রিহেন্সিভভাবে বলছি, যে পুরো ব্যাপারটাকে তোমাদেরকে এক জায়গায় করে দেওয়া হচ্ছে। তো এই ধরনের লিসেনিংকে বলা হয় কম্প্রিহেন্সিভ লিসেনিং। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার থেকে যখনই রেলওয়ে স্টেশনে যাবে তুমি ভাববে যে এখানে যে কথাগুলো আমি শুনছি এগুলো কম্প্রিহেন্সিভ লিসেনিংয়ের আন্ডারে পড়ে। তারপরে বলছে লিসেনিং টু দ্য সং অনলি টু ডিরাইভ প্লেজার। আমরা গান শুনি সবাই, যে এটা কি ধরনের এর মধ্যে পড়ে, এটা কি, এটা শুধু আমাদের ফিলিংস, যে আমরা শুনি, আমরা কিন্তু কিছু বলি না, এটা শুধুমাত্র কি আমাদের ফিলিংসের জন্য, আমাদের প্লেজারের জন্য, আমাদের মনকে খুশি দেয় গান, সেই জন্যে শুনি। তো এটা কি ধরনের, এর ক্ষেত্রে ও কিন্তু তোমাকে কোনো কিছু ইন ডিটেলসে বলছে না, গান তার নিজের ল্যাঙ্গুয়েজে গেয়ে যাচ্ছে, আমরা শুনে নিজেরা প্লেজার ফিল করছি। এটা কি ধরনের লিসেনিংয়ের আন্ডারে পড়ে? অ্যাপ্রিসিয়েটিভ লিসেনিং। ঠিক আছে, দেখো লিসেনিংয়ের ভাগগুলো কিন্তু ওখানে তোমাদেরকে পড়ালে এক একটা করে পড়াতাম, তার থেকে এখানেই দেখে নাও, সব ভাগগুলো সম্পর্কে জেনে যাচ্ছ। কম্প্রিহেন্সিভ হচ্ছে যেইগুলোর ইনস্ট্রাকশান পুরো অ্যানাউন্সমেন্ট কিংবা লেকচার পুরো ক্লিয়ারলি তোমাদেরকে পুরো ফুললি আন্ডারস্ট্যান্ডিং করে দেওয়া হয়, সেগুলোকে কম্প্রিহেন্সিভ লিসেনিং বলে। আর যেই সকলের লিসেনিংয়ে শুধুমাত্র গেস্টারের জন্য, শুধুমাত্র প্লেজারের জন্য বা নিজেদের এনজয়মেন্টের জন্য আমরা শুনে থাকি, সেইগুলোকে বলা হয় অ্যাপ্লিকেটিভ লিসেনিং। এখন অনেকে ক্লাসেও অ্যাপ্লিকেটিভ লিসেনিং করতে পারে, যে স্যার আপনি বলছেন ভালো লাগছে, যদিও ভালো লাগে না, আমি বলছি আর কি। না বুঝতে স্যার, পারছো? ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অ্যাপ্লিকেটিভ লিসেনিং, তাহলে অ্যাপ্লিকেটিভ লিসেনিং হচ্ছে গান শোনাটা। তো যখন তোমরা এবার থেকে গান শুনবে ভাববে এটা আমাদের অ্যাপ্লিকেটিভ লিসেনিংয়ের আন্ডারে পড়ে। আচ্ছা, তারপরে বলছে মোটিভেশনকে ক্যাটাগরাইজ করা হয় কিসে কিসে, একটু আগেই বললাম, কিসে কিসে করা হয় বলো? স্যার ইন্টারসনিক আর না, এক্সটারসনিক। ইনট্রিনসিক আর এক্সট্রিনসিক। প্রোনাউন্সিংকে এখন থেকে ঠিক করো। ইন, দেখো INTRIN, ইনট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক। সবাই নিজেরা বলো, বললে দেখবে ক্লিয়ার হবে। বুঝতে পারলে? স্যার ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক। এক্সট্রিনসিক। প্রোনাউন্সিয়েশন এখন থেকে ঠিক করো। এই ট্রামগুলো তোমাদের কাছে নতুন লাগছে কিন্তু পরিচিত হয় না, হলে তোমরা প্রবলেমগুলো দেখছো, তো তোমাদেরকে কোনো জবের নোটিফিকেশান দেওয়া হচ্ছে, তোমরা সেগুলো নিজেরা পড়ে বুঝতেই পারছো না। তো এখন তো না হয় তাও এতে আছো, ইনস্টিটিউটে আছো, তোমাদেরকে বলে দেওয়া হলো একদিন, স্যার স্যার কোনো বুঝিয়ে দিলেন। কিন্তু যখন চলে এখান থেকে বেরিয়ে যাবে কিংবা আরও যখন পরে কোথাও কাজ করতে যাবে, সেখানে এরকম তোমাদের কাছে নোটিফিকেশান আসবে, নোটিশ আসবে, অ্যাপ্লিকেশান আসবে, তোমরা সেগুলোর মানে বুঝতে পারবে না। তো নিজেরা পড়া অভ্যাস করো, পড়তে গেলে কিচ্ছু লাগবে না, এই নতুন নতুন ট্রামগুলোকে বারবার নিজেরা বলা, কাজে লাগানো, এইটাই যা, আর কিছু না। তারপরে বলেছে নয়েজ, ফিজিক্যাল ডিসকমফোর্ট অর হটনেস অর কোল্ডনেস কামস আন্ডার। আচ্ছা, ব্যারিয়ার মানে কি? এটা একটা বাধা। ব্যারিয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাধা। তো ব্যারিয়ার কত ধরনের হয় এখানে তার কিছু দেওয়া আছে। কালচারাল ব্যারিয়ার। কালচারাল ব্যারিয়ার কাকে বলে না, সাপোজ ধরে নাও আমরা যদি দক্ষিণ ভারতে চলে যাই, ঠিক আছে, তো ওদের ওখানে যে ধরনের কালচার আছে, ধরে নাও ওরা ওখানে ইডলি ধোসা এই সকল খেতে পছন্দ করে, আমরা কি ভাত মুড়ি খেতে পছন্দ করি। কিংবা ওদের ওখানে আমাদের এখানে যেরকম কোনো, ধরে নাও রবীন্দ্রসঙ্গীত বিখ্যাত, ওদের ওখানে কোনো তামিল জিনিস বিখ্যাত, মানে তামিল গান বিখ্যাত, মানে পপুলার আর কি। তো ওদের কালচারটা একরকম, আমাদের কালচারটা একরকম। তো ওদের সাথে আমাদের কমিউনিকেশন করতে গেলে কি কি প্রবলেম আসে না, এই ব্যারিয়ারগুলো কিসের ব্যারিয়ার না, কমিউনিকেশন ব্যারিয়ার। যে একটা হচ্ছে কালচারে ব্যারিয়ার আসবে, যে আমরা কিভাবে থাকতে পছন্দ করি, আমরা কোন জিনিসটা পড়তে পছন্দ করি, আমরা বাংলা বই পড়তে হয়, ওরা তামিল বই পড়তে হয়। কিংবা ধরে নাও তুমি যদি মহারাষ্ট্রে চলে যাও, ওরা মারাঠি বই পড়তে, তো ওদের মারাঠি কালচার আলাদা, আমরা দুর্গা পূজা করি, ওরা গণেশ পূজা করে, তো কালচারটা আলাদা হয়ে যাচ্ছে।
আবার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যে ওদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে মারাঠি কিংবা তামিল কিংবা কারো ইংলিশ, কারো হিন্দি, আর আমাদের বেঙ্গলি। তো আমাদের দুজনের কমিউনিকেশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার চলে আসছে। পারসেপশন ব্যারিয়ার, কোনো একটা ঘটনা ঘটেছে কিংবা কোনো একটা ইভেন্ট হচ্ছে, কোনো একটা জিনিস হচ্ছে, তো ওরা একরকমভাবে নিতে পারে, আমরা একরকমভাবে ভাবতে পারি। আমাদের প্রসপেক্টিভ আলাদা হতে পারে, ওদের প্রসপেক্টিভ আলাদা। তো পারসেপশনের ব্যারিয়ার হচ্ছে একই, যেমন ডিবেট কীরকম হয় যে টপিক একটা দিয়ে দেয়, একই টপিকের সাহায্যে একজন ফরে বলে, একজন এগেনস্টে বলে, কি দুজনের পারসেপশনটা আলাদা আলাদা, যে দুজন দুরকমভাবে দেখছে। তো এটা একটা ব্যারিয়ার। এবারে এনভায়রনমেন্ট ব্যারিয়ার। এনভায়রনমেন্ট ব্যারিয়ার মানে কি, তুমি কথা বলছি, হঠাৎ করে তো মানে আমার পাশে একটা জোরে গান বাজতে শুরু করে দিল, ঠিক আছে, কিংবা ধরে নাও যে আমাদের কেউ একজন খুব আফ্রিকায় থাকে, কেউ আবার হয়তো আন্টার্কটিকায় থাকে। তো তাদের মধ্যে যে ব্যারিয়ারটা আসবে সেটা কি, নেচারের ব্যারিয়ার আসবে, যে ওখানে প্রচুর গরম, এখানে ঠান্ডা। তো এই যে নয়েজ, ফিজিক্যাল ডিসকম, হটনেস অর কোল্ডনেস, এগুলো এই 4 ধরনের ব্যারিয়ারের মধ্যে কার আন্ডারে পড়ে। তো সহজেই বোঝা যাচ্ছে এটা এনভায়রনমেন্টাল ব্যারিয়ারের মধ্যে পড়ছে। তাহলে বুঝতে, যেহেতু নয়েজ বলেছে। হ্যাঁ নয়েজ বলেছে। আচ্ছা, তারপরে বলেছে রাইজ অ্যান্ড ফল অফ পিচ অফ ভয়েস। এই যে পিচ অফ ভয়েস কাকে বলে, এই যে আমি কথা বলছি, তোমরা অ্যাকচুয়ালি তোমরা যখন ফোনে দেখবে ভয়েস রেকর্ড করো, তোমরা যখন ভয়েস রেকর্ড করো দেখবে একটা ওই সাউন্ডের জিনিস একটা ওঠানামা করে। সবাই দেখেছো আশা করি ভয়েস রেকর্ডের সময়, কিংবা গানেও শুনেছো, যখন গান হয় দেখবে একটা টোনটা আপ অ্যান্ড ডাউন করে, ফ্রিকোয়েন্সিটা। তো ওই যে ওর যে টপ মোস্ট পোর্শনটা, যেটা একদম সবার উঁচুতে থাকে, ওইগুলোকে পিচ বলে। আমরা যে কথা বলছি আমাদের হচ্ছে পিচ, যে আমরা যখন জোরে বলছি আমাদের পিচটা উপরের দিকে উঠছে, আর যখন থেমে যাচ্ছি তখন আস্তে বলছি তখন আমার পিচটা নেমে যাচ্ছে। তো বলছে এই যে ভয়েসের ফলে পিচের আপ অ্যান্ড ডাউন হয়, রাইস অ্যান্ড ফল হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইন্টোনেশন। ইন্টোনেশন, ঠিক আছে। এই যে পিচের ওই যে পিক পয়েন্ট, ওই পিক পয়েন্টটাকে পিচ বলা হচ্ছে। হ্যাঁ, তো বেস থেকে পিক পয়েন্টটাকে পিচ বলা হচ্ছে, যে পিচের আপ অ্যান্ড ডাউন হচ্ছে ওটাকে বলা হয় ইন্টোনেশন, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে চলে আসি ওডিতে। বলছে দ্য স্টাডি অফ রাইট অ্যান্ড রং ইন হিউম্যান এন্ডাভার্স ইজ কল্ড। আচ্ছা, এন্ডাভার্সের বাংলা আমি জানি না, কেউ জানো? বাংলা তো আমি ইংলিশে করতে করতে মানে চেষ্টা আর কি। এন্ডাভার মানে চেষ্টা করা আর কি, যাকে বলে। আরও অনেক কিছু মানে হতে পারে, প্রচেষ্টা বা উপক্রম। মানে অ্যাকচুয়ালি কী বলেছে, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি। সাপোজ ধরো রাস্তায় একটা কুকুর আছে, ঠিক আছে। দেখবে রাস্তায় যদি কুকুর দেখতে পাই, কিছু ছেলে আছে তারা কি করে না, কিছু করেনি হয়তো, কুকুরটা হয়তো এমনি শুয়ে আছে কিংবা দাঁড়িয়ে আছে, ঢিল দিয়ে মারতে শুরু করে দেয়। আবার কিছু ছেলে আছে তারা চুপচাপ চলে যায়, তাই তো। কিংবা কোথাও হয়তো দেখছো দুটো লোক মারপিট করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছে, আবার কেউ হয়তো যে তাদেরকে থামাতে যাচ্ছে। তো এই যে এই সেন্সটা, কারোর মধ্যে একটা ভালো চিন্তা এসছে, কারোর মধ্যে একটা খারাপ চিন্তা এসছে, এটা কোথা থেকে আসে? কেউ ঠিক করতে চাইছে, কেউ ভুল করতে চাইছে, এইটা কোথা থেকে আসে? না, এই জিনিসটাকে বলা হয় এথিক্স। এথিক্স, অ্যাকচুয়ালি এথিক্সের বাংলা যেটা হচ্ছে নৈতিকতা। মানে কার মধ্যে কতটা পরিমাণে নৈতিকতা কাজ করছে সেটা বলা হচ্ছে। যে যখনই তোমরা কোনো একটা খারাপ জিনিস দেখবে, তখন তোমাদের মনে হবে কি, যে না, এর এগেনস্টে আমি কিছু বলি। তোমাদের পাড়ায় হয়তো সামনে কেউ প্রতিদিন যে কিছু নোংরা ফেলিয়ে দিয়ে যায়, তো তোমার কি মনে হলো না যে আমাদের সবার মিলে এটাকে বলা উচিত? এই যে এই মনের মধ্যে যে ভাবটা এলো, তো এটা কোথা থেকে এলো? না, এটা তোমার এথিক্স কথা বললো, যে তোমার মধ্যে যে নীতিবোধ আছে। যেমন তুমি কারো ওই পশু পাখিদের এতে বোম ফেঁকে দিলে গায়ে, কেউ আবার ফেঁকে, কেউ ফেঁকে না। তো যার মধ্যে নৈতিকতা আছে সে করবে না। তো নিজেদের, আমি ওই জন্য তোমাদেরকে বলি সবসময় যে নিজেদের এথিক্সকে স্ট্রং রাখো, যে নিজেদেরকে কোনটা ঠিক কোনটা ভুল এই জিনিসটা বিচার করতে হবে।
যে যার মধ্যে যার এথিক্যাল ভ্যালু যত ভালো থাকবে সে তত এই জিনিসটাকে বিচার করতে পারবে। আর একজন ভালো মানুষ হওয়ার জন্য নিজের এথিক্সকে স্ট্রং রাখা খুব দরকার, যে নিজেকে বিচার করতে হবে আমি ভালো কোনটা কোনটা খারাপ, আমাকে ভালোটা করতে হবে, খারাপটা করা চলবে না, নিজে করবো না অন্যদেরকেও করতে দেওয়া চলবে না। বুঝতে পারলে এথিক্স জিনিসটা কি? এথিক্স মানে হচ্ছে নৈতিকতা। তো আমাদের ঠিক ভুল বিচার করার যে চেষ্টা সেটা আমরা এথিক্সের মাধ্যমে করি। আচ্ছা, তারপরে বলেছে হোয়াট ইজ দ্য ড্রব্যাক অফ রোল প্লেয়িং। আচ্ছা, রোল প্লেয়িং কাকে বলে? স্যার ওই ডাজ নট প্রোভাইড রিয়েল সিচুয়েশন। রোল প্লেয়িং মানে হচ্ছে অ্যাকচুয়ালি দেখবে সিনেমাতে যেমন ওই ডাব আর্টিস্টরা কিংবা ওটাকে কি বলে যারা স্টান্ট করে ওরা রোল প্লে করে। তার মানে কি একজনের জায়গায় আরেকজন, যেমন বায়োগ্রাফি হয়, যেরকম MS ধোনির বায়োগ্রাফিতে কি MS ধোনি নিজে সিনেমা করতে আসছিল না, তার জায়গায় অন্য কেউ রোল প্লে করছিল, তাই তো? যে একজনের কাজ যখন অন্যজন করে দেয় তখন সেটাকে রোল প্লেয়িং বলে। সাপোজ ধরো তোমার কলেজে আসার কথা ছিল, তোমার বাবা এলো, তো তার মানে কি তোমার রোলটা সে প্লে করে দিল। তো এই যে রোল প্লে করার জন্যে তার কি খারাপ দিক কি আছে? সাপোজ ধরো আমি তোমাদেরকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যে তোমার পরীক্ষা আছে, আমি বললাম যে তোমাদের একটা মক টেস্ট নেবো, সামনে পরীক্ষা আছে, তো তুমি কি করলে? বললে আমার সময় নেই, তো তুমি তোমার কোনো একটা বন্ধুকে বললে এই আমার এখন তো অনলাইন পরীক্ষা, তুই আমার হয়ে পরীক্ষাটা দিয়ে দে। তার মানে কি তোমার রোলটা তোমার বন্ধু প্লে করে দিল, এর ক্ষতি কি হতে পারে? প্রথম ভালো হবে অপশান না। আছে, প্রথম অপশান আছে বিল্ড কনফিডেন্স। এটা কি তোমাকে কোনোভাবে কনফিডেন্স দেবে? অবশ্যই দেবে না, কেননা তুমি তো পরীক্ষা দিলেই না। তারপরে বলেছে ডেভেলপ লিসেনিং স্কিল। এতে কি তোমার কোনো লিসেনিং স্কিলের ইমপ্রুভ হলো না। তারপরে বলছে ডাজ নট প্রোভাইড রিয়েল সিচুয়েশান। এটার মানে কি? যে তুমি কিন্তু রিয়েল সিচুয়েশানটাকে ফেস করতে শিখলে না। তোমাদেরকে কোনো জিনিসের মক কেন করানো হয়? এই যে তোমাদের ইন্টারনাল হচ্ছে, কেন হচ্ছে? যে যাতে তোমরা পরীক্ষাটার সাথে কমফোর্টেবল হয়ে যাও, যে পরীক্ষায় কি হবে সেটা যাতে তোমরা এখানে ফেস করতে পারো। তো তোমরা যখন ওইটা করলে না, তার মানে কি রোল তোমার হয়ে যদি অন্য কেউ করে দেয়, তার মানে কি তুমি রিয়েল সিচুয়েশানটাকে কখনো এক্সপিরিয়েন্স করতে পারছো না, যেটা তোমার খারাপ দিক হয়ে গেল। তো সেটাই বলেছে যে রোল প্লেয়িংয়ের ড্রব্যাক হচ্ছে রিয়েল সিচুয়েশানকে প্রোভাইড করতে পারে না। বুঝতে পারলে? তারপরে বলেছে হোয়াট শুড কাম নেক্সট আফটার সিলেক্টিং দ্য সলিউশন ইন এ প্রবলেম সলভিং প্রসেস। একটা প্রবলেম সলভিং প্রসেসের মধ্যে কী কী থাকে সেটা জানতে হবে। প্রবলেম সলভিং প্রসেসের মধ্যে কী কী থাকে? দেখো, অনেক রকমভাবে প্রবলেম সলভ করা যায়। কীরকম না, সবার প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় প্রবলেমটাকে, ঠিক আছে? যে আমাদের কি, ধরে নাও যে কোনো জিনিসের প্রবলেম, তুমি হয়তো কোথাও সাপোজ ধরো যে তোমার, আমি দেখলাম প্রত্যেকটা ইন্টারনালে তোমার নাম্বারটা কমে কমে আসছে। তো আমাকে যদি এখন বলে যে তোমার কি প্রবলেম আছে, যে তোমার মধ্যে সেটা করতে, সবার প্রথমে কি করব, আমাকে খুঁজে বের করতে হবে যে তোমার কিসে প্রবলেম। আমি দেখব যে তোমার এই 3টে সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটায় প্রবলেম হচ্ছে। তারপরে কি হবে না, ওইটার পিছনে কী মানে ওটাকে কি কারণে হচ্ছে, সবার প্রথমে আইডেন্টিফাই করব। তারপরে কি করব না, রুট কজ, যে কি কারণে তোমার প্রবলেমটা হচ্ছে সেটা, যে তুমি আদৌ পড়ছো না, কিংবা এই সাবজেক্টটা পড়তে তোমার ভালো লাগছে না, কিংবা তুমি পড়ছো তোমার মনে থাকছে না। তো এটাকে আমি অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে যদি তার সলিউশন হয়ে যায় যে না তুমি পড়ছো না, তুমি পড়লেই হয়ে যাবে, তাহলে ঠিক আছে। তো দেখা গেল যে তুমি পড়ছো কিন্তু তোমার ইন্টারেস্ট লাগছে না, তো তখন আমাকে কী করতে হবে না, অল্টারনেটিভ দেখতে হবে, যে তোমার এটা ইন্টারেস্ট লাগছে না, তো আমাকে অল্টারনেটিভ দেখতে হবে যে কী প্রসেসে তোমার ইন্টারেস্ট আসবে। তারপরে সেই সলিউশন, যেই সলিউশনটা বেরাবে সেইটাকে তোমার উপরে ইমপ্লাই করতে হবে। তাহলে আমাদেরকে যে একটা কি বলে, প্রবলেম সলভিং প্রসেসে কি করতে হয়, সবার প্রথমে আইডেন্টিফাই করতে হয় প্রবলেমকে। দ্বিতীয় কি করতে হয় না, যে কি ওই যে প্রবলেমটা খুঁজে পেলাম সেটার অ্যানালাইসিস করতে হয়।
অ্যানালাইসিস করার পরে যদি প্রবলেম সলভ হয়ে যায় তাহলে যেই সলিউশনটা পাবো সেই সলিউশনটা ইমপ্লিমেন্ট করে দেবো। আর যদি সলিউশন না পাই তাহলে কি করব, অল্টারনেটিভ দেখব, অল্টারনেটিভে যে সলিউশনটা পাবো সেই সলিউশনটাকে ইমপ্লিমেন্ট করে দেবো। বুঝতে পারলে? বলো কেউ একজন কীভাবে প্রবলেম সলভ করবো আমরা যে কোনো প্রবলেমকে। তার আগে প্রবলেমটা খুঁজতে হবে যে প্রবলেমটা আছে কোথায়। আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা লিখে নাও। আমি একটা প্রবলেম সলভিংয়ের 7টা স্টেপ হয়, হ্যাঁ আমি একটা একটা করে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম, এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে হচ্ছে অ্যানালাইজ দ্য প্রবলেম বা রুট কজ অ্যানালাইজ, যা খুশি বলতে পারো। এখানে রুট কজটা লেখো না, এটা পরে লিখবে। 2-এ লেখো, 1-এ লেখো আইডেন্টিফাই দ্য প্রবলেম, 2-এ লেখো অ্যানালাইজ দ্য প্রবলেম। প্রথমে শুধু অ্যানালাইজ করবো, ANALYZD, অ্যানালাইজ দ্য প্রবলেম। হয়েছে সবার? হ্যাঁ স্যার। 3-এ লেখো ডেসক্রাইব দ্য প্রবলেম, যে প্রবলেমটাকে পুরো ডেসক্রাইব করে আমি নোট ডাউন করবো কিংবা ডেসক্রাইব করবো কারো সামনে। ডেসক্রাইব দ্য প্রবলেম, DESCRIBE, ডেসক্রাইব দ্য প্রবলেম। 4-এ লিখো লুক ফর রুট কজেস, যে ডেসক্রাইব করার পরে আমি আমার রুট কজটা, মেন কারণ যেটা, সেটা খুঁজে বের করবো। লুক, LOOK, লুক ফর রুট, ROOT, রুট কজেস, CAUSES। 5 নম্বরে লেখো ডেভেলপ অল্টারনেট সলিউশন, যদি সলিউশন না পাই তখন আমাকে কি করতে হবে, DEVELOP, ডেভেলপ অল্টারনেট, ALTERNATE অল্টারনেট সলিউশন, SOLUTION, সলিউশন। 6-এ লেখো, 6-এ লেখো ইমপ্লিমেন্ট দ্য সলিউশন, ইমপ্লিমেন্ট দ্য সলিউশন, IMPLEMENT, IMPLEMENT এখানে লেখা আছে ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট দ্য সলিউশন। আর 7-এ লেখো মেজার দ্য রেজাল্ট, সলিউশনটা যখন ইমপ্লিমেন্ট করে দেবো তারপরে আমাকে রেজাল্টটা দেখতে হবে যে আদৌ ঠিক মানে ইমপ্রুভ হয়েছে কি হয়নি, সলিউশনটা হচ্ছে কি হয়নি। দেখো এখানে আমি 7টা ভাগ করলাম, আবার অন্য কেউ হয়তো অন্য 7 ভাগে আরও অনেক ভাগে ভাগ করতে পারে। অ্যাকচুয়ালি বেসিকটা এটাই, যে প্রথমে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, অ্যানালাইজ করতে হবে, তারপরে ওটাকে ডিসক্রাইব করতে হবে, করার পরে যে রুট কজ যেটাকে, সেটাকে খুঁজে বের করে সেটাকে লুক আউট করতে হবে। তারপরে তার অল্টারনেটিভ, যেটা প্রবলেম সেই প্রবলেমের অল্টারনেটিভ কী হতে পারে সেটা আমাকে ভাবতে হবে। তারপরে ওই সলিউশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্ট করার পরে আমাকে রেজাল্টটা দেখতে হবে ঠিকঠাক হচ্ছে কি। তাহলে আমাদের যে কোশ্চেনে বলেছে হোয়াট শুড কাম নেক্সট আফটার সিলেক্টিং দ্য সলিউশন, মানে আমি যদি সলিউশনটাকে খুঁজে পেয়ে যাই তাহলে আমাকে কি করতে হবে, সলিউশন খুঁজে পাওয়ার পরে কি আমি অল্টারনেট দেখতে যাব, না রুট কজ অ্যানালাইসিস করবো, না আইডেন্টিফাই দ্য প্রবলেম করবো, না ইমপ্লিমেন্ট দ্য সলিউশন করবো। আমি যদি সলিউশন পেয়ে যাই তাহলে আমাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট মেজার রেজাল্ট, ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করার পরে তো আমি বুঝতে পারবো আমি মেজার করতে যাব, আগে তো আমাকে সলিউশনটা পাওয়ার পরে আগে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে কোশ্চেনে কি বলেছে দেখো, যে সিলেক্টিং দ্য সলিউশন, মানে করে ফেলেছো, তারপরে ওটাকে ইমপ্লিমেন্ট করবো, ইমপ্লিমেন্ট করার পরে আমি রেজাল্টটাকে দেখবো যে আমার বাড়ছে কি বাড়ছে না, বা প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে বলেছে হুইচ ফ্যাক্টর হোল্ড টু মোটিভেট পিপুল, মানুষকে মানে কাদের মোটিভেশন দরকার হয়, কোন মানুষদের, যাদের ল্যাক অফ ফোকাস আছে, মানে যারা এধার ওধার ভটকে আছেন, কী করবে ঠিক নেই, ল্যাক অফ কনফিডেন্স আছে, ল্যাক অফ ডাইরেকশন আছে, না ল্যাক অফ নার্ভাসনেস আছে। হুইচ ফ্যাক্টর হেল্পস টু মোটিভেট পিপল।
যে মানুষকে মোটিভেট করতে কোন ফ্যাক্টরটা কাজ করে, সবেরই অবদান একটু আছে, কিন্তু নার্ভাসনেস হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটা মানুষকে মোটিভেট করতে হেল্প করে। যারা কোনো জিনিসে নার্ভাস তাদের মোটিভেশনের দরকার, যাতে তারা সেই জিনিসটাকে ওভারকাম করতে পারে। হয়েছে? আচ্ছা, তারপরে বলছে পাবলিক স্পিকিং, যে তুমি যদি কোথাও নেতামন্ত্রী হয়ে যাও পরে কখনো, তো তুমি পাবলিক স্পিকিং করতে গেলে তোমাকে 3P কে মেনটেন করতে হবে। সেই 3টা P কী কী? সবার প্রথমে তুমি যেটা বলবে সেটাকে প্রিপেয়ার করতে হবে, ওটাকে প্র্যাকটিস করতে হবে, পারফর্ম করতে হবে। যে কোনো জিনিস এই প্রসেসের মাধ্যমে, যে কোনো মানে জায়গায় যদি তুমি কথা বলতে চাও, তোমাকে এই জিনিস করতে হবে। তোমাকে হয়তো সামনে 15ই আগস্ট আসছে, তোমাকে বলা হলো যে তুমি 15ই আগস্টের একটা স্পিচ দাও। তো সবার প্রথমে তুমি কি করবে না, প্রিপেয়ার করবে, একটা নোট বানাবে যে কি বলবো, ওটাকে পড়বে বারবার, নিজে প্র্যাকটিস করবে, তারপরে পারফরমেন্সের দিন পারফর্ম করে দেবে। 3টা প্রসেস সহজ, প্রিপেয়ার করো, প্র্যাকটিস করো, পারফর্ম করো। বোঝা গেল? হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা, তারপরে বলেছে হুইচ ওয়ান ইজ ডুজ ফর ইন্টারভিউ এটিকিউড। মানে ইন্টারভিউ এটিকিউড মানে যে ইন্টারভিউতে আমরা যেই এগুলো করি। এটিকিউড মানে আর কি সভ্যতা টাইপের আর কি, একটি সভ্যতা মানে এটিকিউড মানে বাংলায় কি বলে এটিকিউডকে? ওই যে একটা বেশ সুন্দর বাংলা আছে এটারও একটা, শিষ্টাচার আর কি। যে ইন্টারভিউতে গেলে আমাদের কি করা উচিত, আমাদের নার্ভাস থাকা উচিত, ইনফর্মাল ড্রেস মানে জিন্স পরে যাওয়া উচিত, কাম অ্যাপ্রোচ মানে শান্তশিষ্ট থাকা উচিত, না এক্সেসিভ গেস্টার যে অতিরিক্ত হাই হ্যালো স্যার হাউ আর ইউ এ সকল করা উচিত? কি করা উচিত? স্যার শান্তশিষ্ট হাই থাকা হ্যালো উচিত। হাউ আর ইউ। হ্যাঁ, আমি বলছি অতিরিক্ত হাই হ্যালো, এক্সেসিভ গেস্টার। হাই হ্যালোটা মানে গেস্টার, হাই হ্যালো হাউ আর ইউ এগুলো হচ্ছে এক্সেসিভ, মানে অতিরিক্ত করা উচিত না। যে ইন্টারভিউতে গেলে তোমাকে তোমার অ্যাপ্রোচটাকে কাম রাখতে হবে, যে তুমি শান্ত শিষ্ট শিষ্টাচারী মানুষ। বললাম না এটিকুইড মানে শিষ্টাচার। এক্সেসিভ গেস্টার মানে অতিরিক্ত, অনেকে আছে না অতিরিক্ত করে একটু, এক্সেসিভ বলেছে। এক্সেসিভ গেস্টার, গেস্টার ভালো, এক্সেসিভ গেস্টার ভালো না। ঠিক আছে, তারপরে বলছে দেখো ডোন্ট, কোনটা করবে না। বি কনফিডেন্ট, কনফিডেন্ট থাকবে, থাকার দরকার নেই কি, দরকার আছে। ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি, দরকার আছে। প্রপার আই কন্ট্যাক্ট, অবশ্যই ইন্টারভিউয়ার সাথে যেন একদম চোখে চোখ রেখে কথা বলতে হবে। লাই অ্যাবাউট ইউর এবিলিটি টু গেট জব, কখনো জব পাওয়ার জন্য নিজের সম্পর্কে ভুল বলবে না। কেননা যারা ইন্টারভিউ নিতে যায় তারা তোমার আগে প্রায় কয়েক হাজার ছেলের ইন্টারভিউ নিয়ে এসেছে। তো তারা তোমার কথা শুনলে, ওই যে একটু আগে দেখালাম, বললাম না তোমার বডি ল্যাঙ্গুয়েজ 50% তোমার সম্পর্কে বলে দেয়। তো তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই তারা অলরেডি 55% বুঝে যাবে। তো কখনো নিজের অ্যাবিলিটি সম্পর্কে ভুল বলবে না। এবারে তুমি বলে দিলে, তোমাকে জিজ্ঞেস করলো তুমি এক্সেলের কাজ জানো, তুমি জব পাওয়ার জন্য হ্যাঁ স্যার জানি, তো তোমাকে জবে নিয়ে নিল, যদি কোনো কারণে নিয়েও নেয়, এবারে তুমি ওখানে তো ওরা লিখে রাখবে যে এই ছেলেটা এই কাজ জানে, প্রথম দিনে জবে গেলেই বসিয়ে দিল আর তুমি পারলে না, অবস্থা শেষ। বুঝতে পারলে? তাহলে নিজের সম্পর্কে কখনো ভুল বলবে না। এখনও কোশ্চেন আছে? আচ্ছা, এই কথাটাই শেষ আছে, করিয়ে দিচ্ছি নাকি? অসুবিধা হচ্ছে না তো? শোনা যাচ্ছে তো? না। আচ্ছা, তারপরে বলেছে দেখো আবার ব্যারিয়ার সম্পর্কে বলেছে। হুইচ ওয়ান ইজ দ্য ব্যারিয়ার টু স্পিকিং। কথা বলতে গেলে ব্যারিয়ার হিসাবে কি কাজ করে? পোর লিসেনিং, ল্যাক অফ টাইম, নার্ভাসনেস, রিলাক্টেন্ট টু রিড। যে তুমি কথা বলতে গেলে তখনই কথা বলতে অসুবিধা হবে। পোর লিসেনিংও এক ধরনের, কিন্তু এখানের মধ্যে নার্ভাসনেস হচ্ছে সবচেয়ে। তুমি যদি ইন্টারভিউ দিতে যাও, তুমি কথা বলতে পারবে না তুমি যদি নার্ভাস থাকো। তাহলে নার্ভাসনেস হচ্ছে একটা ব্যারিয়ার হিসাবে কাজ করবে। তারপরে বলেছে ইন্টারভিউ এটিকুইড হিসাবে কি কাজ করবে, এটা বলো। এটা সবার বলা উচিত, আমি বড় করে দিচ্ছি আর দেখাবো না অ্যান্সার। এবারের কোশ্চেনগুলো সব নিজেরা বলবে, আমি আর বলবো না কিন্তু। বলো এই ইন্টারভিউতে কোনটা করা উচিত? ড্রেস টু ক্যাজুয়ালি, লাই অ্যাবাউট অ্যাবিলিটি টু গেট জব, বি কনফিডেন্ট, টু এক্সেসিভ ইন গেস্টার। স্যার বি স্যার বি কনফিডেন্ট। ভেরি গুড। আচ্ছা, তারপরে বলেছে হুইচ ইজ ওয়ান গুড কমিউনিকেশন। দেখো 4টা অপশান আছে। মেসেজ ইজ ক্লিয়ার অ্যান্ড ডাইরেক্ট,
মেসেজ ইজ অ্যাম্বিগিউয়াস মানে স্পষ্ট নয়, সেন্ডার অ্যাটাকস রিসিভার্স, আর রিসিভার ডাজ নট লিসেন টু সেন্ডার। গুড কমিউনিকেশন এগুলোর মধ্যে কোনটা? Sir, message is clear and direct. ভেরি গুড, মেসেজ যখন ক্লিয়ার অ্যান্ড ডাইরেক্ট থাকবে। তারপরে বলছে হুইচ ওয়ান ইজ ইমেল অ্যাটিটিউড, ইমেল করতে গেলে কোন শিষ্টাচারটা মেনটেন করতে হয়? কিপ ইমেল শর্ট, সেন্ড ভাইরাস ইনফেক্টেড ইমেল, ফরওয়ার্ড ফলস মেসেজ, ইউজ অল ক্যাপস অর স্মল লেটার ইন ইমেল। Sir, keep email short. কিপ ইমেল শর্ট, সবসময় কোনো কাউকে মেল করতে গেলে তুমি চেষ্টা করবে কম জায়গার মধ্যে নিজের মেলটাকে বুঝিয়ে দেওয়ার, না হলে কেননা বড়ো মেল কারো পড়ার তো সময় নেই। আর ভাইরাস তো পাঠাবে না, ফলস মেসেজ কখনোই মেলে পাঠাবে না। আর বলেছে ইউল অল ক্যাপস অর স্মল, মানে সব বড়ো হাতের কিংবা সব ছোটো হাতের লেটার দিয়ে মেল লেখা যায় না, মেল নর্মালি লিখতে হয়। সব ছোটো হাতের কিংবা সব বড়ো হাতে করা যাবে না, মিলিয়ে মিশিয়ে যেভাবে লেখা হয় সেভাবেই লিখতে হবে। আচ্ছা, তারপর একটা বলো, হুইচ ওয়ান ইজ কনসিডার্ড টু বি এ গুড কমিউনিকেশন। এটা তো হলো একটু আগে। আচ্ছা, এখানের অপশানগুলো আলাদা আছে, এটা থেকে বলো। মেসেজ ইজ অ্যাম্বিগিউয়াস, সেন্ডার ইজ পজিটিভ টুয়ার্ড রিসিভার্স, রিসিভার ডাজ নট লিসেন টু সেন্ডার, আর সেন্ডার অ্যাটাক রিসিভার। The sender is positive towards পজিটিভ receiver. টুয়ার্ড রিসিভার, রিসিভারের প্রতি পজিটিভ আছে। ভেরি গুড। তারপরে বলছে হুইচ ওয়ান ইজ পোর কমিউনিকেশন, এখানে চারটা অপশান দিয়েছে, এখানে বলেছে পোর কমিউনিকেশন কোনটা বলো। The message is ambiguous. অ্যাম্বিগিউয়াস, অ্যাম্বিগিউয়াস মানে অস্পষ্ট, যখন মেসেজটা অস্পষ্ট থাকবে, শুনতে পাবে না, পরিষ্কার নয়, সেগুলোকে অ্যাম্বিগিউয়াস বলে। আচ্ছা, তারপরে বলছে নট এ বেনিফিট অফ ওরাল কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশন মানে মানে মৌখিক কথাবার্তা যেটাকে বলে। তাহলে মৌখিক কথাবার্তার বেনিফিট কোনটা নয় জিজ্ঞেস করেছে। ইট ইজ কুইক, ইট ইজ ফর রেকর্ড, ইট ইজ ডাইরেক্ট, ফিডব্যাক ইজ ইমিডিয়েট। কোনটা নয়? তুমি যদি কারোর সাথে সামনাসামনি কথা বলো, তাহলে তার মধ্যে সামনাসামনি কথা বলার সময় এর মধ্যে কোনটা হবে না বলো। তুমি কি তার সাথে তাড়াতাড়ি কথা বলতে পারবে? অবশ্যই পারবে। ইট ইজ ফর রেকর্ড, তুমি যে কথাটা বলছো সেটা কি রেকর্ড থাকবে? বলো। না স্যার। তাহলে এটা হবে। তুমি নিশ্চয়ই তুমি কারোর সাথে কথা বলছো, সেখানে ওরাল কমিউনিকেশনে এই যে আমরা যেমন টেকনিক্যালি কথা বলছি, আমাদের কথা রেকর্ড থাকবে, কিন্তু ওরাল কমিউনিকেশন কিন্তু রেকর্ড থাকবে না। ডাইরেক্ট হয়, কুইক হয়, ফিডব্যাকও সাথে সাথে পেয়ে যাও। ভালো না লাগলে কেউ মেরে দেবে একটু, ভালো লাগলে তোমার ভালো বলবে, কিন্তু রেকর্ড করে রাখা যাবে না। এবারে তোমরা বলবে স্যার রেকর্ডার চালু করে রাখতে পারে ফোনে, কিন্তু এখানে বলে দিচ্ছে ওরাল কমিউনিকেশন, হ্যাঁ ওগুলো আমরা ধরবো না। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এরপরে আমরা পাশেরগুলো দেখে নিই, আর কিছু কোশ্চেন আছে। আচ্ছা, এবারে বলো ট্রিপল এ লিসেনিং, একটা লিসেনিংয়ের জন্য ট্রিপল এ ইম্পর্ট্যান্ট, তো কোনটা ওই ট্রিপল এর মধ্যে পড়েনি? একজন যদি তুমি ভালো লিসেনার হতে চাও, তোমাকে তিনটে জিনিস মেনটেন করতে হবে। এক হচ্ছে অ্যাটিটিউড, তোমার শোনার প্রতি অ্যাটিটিউড, অ্যাটেনশন, তোমাকে মন দিয়ে শুনতে হবে, আর অ্যাডজাস্টমেন্ট। যে লিসেনিং, প্রপার লিসেনিংয়ের জন্য এই তিনটে জিনিস ইম্পর্ট্যান্ট। অ্যাংজাইটি কিন্তু নয়, হ্যাঁ অ্যাংজাইটি মানে বিরক্তি ভাব যেন না আসে। যখন তুমি শুনবে তোমার অ্যাটিটিউড যেন শোনার প্রতি ভালো থাকে, মন দিয়ে শুনতে হবে, আর নিজেকে অ্যাডজাস্ট করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা থেকে জেনে গেলাম যে ট্রিপল এ অফ লিসেনিং কী হয়, অ্যাটিটিউড, অ্যাটেনশন, অ্যাডজাস্টমেন্ট। পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে ট্রিপল পি ছিল, কী কী ছিল একবার বলো তো, ট্রিপল পিটা মনে আছে কার কার দেখি। স্যার প্রিপেয়ার, প্র্যাকটিস আর পারফর্ম। পারফর্ম, ভেরি গুড। আচ্ছা, তারপরে বলছে আর্টিকেল, আর্টিকেল প্রিপোজিশন সবাই পড়েছো, কোনটা আর্টিকেল নয়? আমরা জানি আমাদের তিনটি মাত্র আর্টিকেল আছে, এ, এন, দি, এই ইনটা হচ্ছে প্রিপোজিশন। সবাই জানো তো তিনটা আর্টিকেল ছোটোবেলা থেকে পড়েছো, এ, এন, দি। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে বলেছে দেখো আবার সেই কোশ্চেনটাই ঘুরে এসেছে। এখানে বলেছে কোনটা 3P এর মধ্যে পড়ে না। প্রিপেয়ার পড়ে, প্র্যাকটিস পড়ে, পারফর্ম পড়ে, এই প্রসেসটা পড়ে না। ওইটা মনে রাখলে এটাও পেরে যাবে। আচ্ছা, তারপরে বলেছে এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক, নট এসেনশিয়াল। তো তুমি যদি সাকসেসফুল হতে চাও, এর মধ্যে কোন ক্যারেক্টারটা তোমার মধ্যে থাকা উচিত নয় সেটা জানতে চেয়েছে।
কি কি বলেছে না কমিটমেন্ট থাকা দরকার নয়, ইন্টিগ্রিটি থাকার দরকার নয়, না কনফিডেন্স থাকা দরকার নেই, না আনএথিক্যাল ওয়ার্ক। এই যে তোমাদেরকে একটু আগে এথিক্স বোঝালাম, এখানে বলেছে আনএথিক্যাল ওয়ার্ক মানে অনৈতিক কাজকর্ম। তোর মধ্যে কোনটা করা উচিত নয়? কোনটা? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, বলছি কোনটা করা উচিত নয় তাহলে? কমিটমেন্ট থাকতে হবে সাকসেস পেতে গেলে, ইন্টিগ্রিটি থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, কিন্তু কখনোই আনএথিক্যাল কাজ করা চলবে না। ঠিক আছে, তোমাকে সবসময় নৈতিকভাবে কাজ করতে হবে, অনৈতিক কাজ করা চলবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে হুইচ ওয়ান ইজ নট দ্য আউটকাম অফ পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউডের আউটকাম কোনটা নয়? এনথুসিয়াজম, ক্রিয়েটিভিটি, বোরডম, প্রবলেম সলভিং অ্যাটিটিউড। তো তোমার মধ্যে যদি পজিটিভ অ্যাটিটিউড থাকে, পজিটিভ অ্যাটিটিউড থাকে, তাহলে কী হবে না, তুমি এনথুসিয়াস্টিক হবে, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আসবে, তোমার প্রবলেম সলভিং অ্যাটিটিউড ভালো হবে, কিন্তু কখনোই তুমি বোর হবে না। বোর হয়ে যাওয়া কাদের অ্যাটিটিউড? ওটা কি পজিটিভ অ্যাটিটিউডের মধ্যে পড়ে? বোরডম মানে কি নিজেকে বোর হয়ে যাওয়া, ওটা একটা নেগেটিভ অ্যাটিটিউড। আচ্ছা, তারপরে কি বলেছে হুইচ ওয়ান ইজ দ্য লেটেস্ট অ্যান্ড ইফেক্টিভ মিনস অফ দ্য মডার্ন কমিউনিকেশন। এটা তোমরা বলো যে এর মধ্যে কোনটা মডার্ন কমিউনিকেশনের মধ্যে পড়ে। ফ্যাক্স, পোস্টার মেল, ইলেকট্রনিক মেল, না মেসেজ থ্রু টিভি? স্যার ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেল, যার শর্ট ফর্ম কি ইমেল, ইমেলের ফুল ফর্ম ইলেকট্রনিক মেল। দেখো হয়ে গেল তাহলে কমিউনিকেশন। দেখো আমরা কিন্তু এমসিকিউ করলাম, কিন্তু তার সাথে সাথে আমরা কতগুলো জিনিস একসাথে জানলাম, তোমাদেরকে একবার প্রথম থেকে মনে করিয়ে দিই। হ্যাঁ, কীরকম না, আমরা গোল কত ধরনের হয় জানলাম। আচ্ছা, কিছু নীতিকথা টাইপের আছে যেগুলো কোথায় কোথায় কাজে লাগে। কমিউনিকেশন কত ধরনের হয়। আচ্ছা, তার সাথে সাথে গোলসের ক্লাসিফিকেশান, এসএমএসের ফুল ফর্ম, মোটিভেশন কত ধরনের হয় জানলাম। আচ্ছা, ব্যারিয়ার কত ধরনের আছে জানলাম। লিসেনিং কত ধরনের হয় জানলাম। কোন লিসেনিংটাকে কি বলে, যে টিচারের লেকচার কোনটা, গান কি ধরনের, গান শোনা কি ধরনের লিসেনিং, রোল প্লেয়িং কাকে বলে জানলাম। আচ্ছা, মোটিভেশন কীভাবে, মোটিভেশন কত ধরনের হয় ওটা তো বললাম। আচ্ছা, ইন্টারভিউতে এটিকুয়েট, কী কী এটিকুয়েট করতে হয়, কী কী করতে হয় না। লিসেনিংয়ের ট্রিপল এ কাকে বলে, পাবলিক স্পিকিংয়ের ট্রিপল পি কাকে বলে, আর গুড কমিউনিকেশন কোনটা, ব্যাড কমিউনিকেশন কোনটা। ঠিক আছে, ওগুলো জানলাম। আর কিছু আরও প্রবলেম যে ইমেল টিমেল সম্পর্কে যেগুলো ছোটোখাটো আছে সেগুলো জানলাম। দেখো তাহলে কমিউনিকেশান সম্পর্কে যেই যেই জিনিসগুলো আমাদের জানার দরকার ছিল, শুধুমাত্র এমসিকিউ করলাম না, তার সাথে সাথে কিন্তু ওগুলোও আমরা জেনে নিলাম। বোঝা গেল পুরোটা? হ্যাঁ স্যার।